16 তারিখের পরে কাদের হাতের ফোন বন্ধ হয়ে যাবে, আবার দাম বেড়ে যাবে কিনা, 2026 সালে ইউটিউবিং শুরু করতে গেলে আপনার কি কি দরকার এবং কত টাকা আসলে ইনকাম করা সম্ভব ইউটিউব থেকে, আরো অনেক অনেক কোশ্চেন আছে আপনাদের এবং এইগুলোর উত্তর আজকে আমি আমার মতো দেওয়ার চেষ্টা করব। সো অলরেডি আপনারা বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা একটা কিউএনএ হতে যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের সিজন 2 এর দ্বিতীয় পর্ব। আমি শেখ মাসুদ জানা আছি আপনাদের সাথে। তো চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্ন এখানে আছে ইয়াসিন ইএমআরই, নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারলাম না, দুঃখিত। উনি বলছেন যে ভাই 16 ডিসেম্বরের পরে সেকেন্ড হ্যান্ড আইফোনের প্রাইস কি বেড়ে যাবে নাকি? অবশ্যই 16 ডিসেম্বরের পরে সব ফোনেরই দাম বেড়ে যাবে এক্সেপ্ট অফিসিয়াল ফোন। অফিসিয়াল ফোনগুলোর দাম নতুন করে বাড়ার কিছু নাই। এরপরে আরো দুইটা কোশ্চেন আছে, একটা হলো এমএম মেসি করছেন আর আরেকটা হইলো মিস্টার গেমার বয় করছেন। ওনারা বেশ লম্বা প্রশ্ন করছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এর মধ্যে মেইন যে কোশ্চেন সেটা হইলো আমি ইউটিউব ছাড়া অন্য কিছু করি কিনা, ইউটিউবকে কেন বেছে নিলাম, ইউটিউব থেকে কেমন টাকা ইনকাম করা যায়, ক্যারিয়ারটা আসলে কেমন এনজয় করতেছি। প্রথমত ইউটিউব ছাড়া আমি আগে চাকরি করতাম, মানে লং টাইম ধরে চাকরি করতাম। ইউটিউবকে ফুল টাইমে নেওয়া আসলে অনেক কঠিন বা সময়ের ব্যাপার। তবে আমি গত 1-1.5 বছর ধরে চাকরি করি না, ফুল টাইম ইউটিউবিংই করতেছি এবং যা ইনকাম করি তাতে মোটামুটি ঢাকা শহরে ভালোভাবে চলা যায়। তবে ইনকামটা আস্তে আস্তে বাড়বে, এখনো একটা মানে সার্ভাইভাল স্টেজে আসি বলতে পারেন, খুব বেশি টাকা ইনকাম করি তা নয়। আর মেইন প্রশ্ন হলো কাজটা আমি আসলে এনজয় করি কিনা। দেখেন ইউটিউবিং শুধুমাত্র আমি না, যারা ইউটিউবে কন্টেন্ট বানায়, বিশেষ করে টেক রিলেটেড কন্টেন্ট যারা বানায়, তারা দেখবেন যে ছোট কাল থেকেই টেক নিয়ে বেশি এনথুজিয়াস্ট ছিল, বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাইতো, এটা সেটা করতে করতে আজকে টেক ইউটিউবার হয়েছে। কারণ বাংলাদেশে এটা সেটা নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, বাট টেক নিয়ে আপনি অনেক প্যাশন দিয়ে অনেক কষ্ট করে খুব হাই কোয়ালিটি মেইনটেইন করে ভিডিও বানাইলেও 2 লাখ 2.5 লাখ 3 লাখ ভিউ যাওয়া অনেক কঠিন হয়ে যায়। মানে মিলিয়ন যদি কোনোটা হিট করে সেটা মনে করেন যে কপালের ব্যাপার। সো টেক ভিডিও যারা বানায় তারা অবভিয়াসলি শুধু আমি না, সবাই এনজয় করে এবং ভালোবেসেই কাজটাকে করে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাদের মধ্যে অনেকেই টেক কন্টেন্ট বানাইতে চান বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান এবং চান যে এইটাকে আসলে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কিনা। এখন দেখেন যারা আসলে টেক কন্টেন্ট বানাইতে চান বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান, আমি সবাইকেই বলি আপনারা এইটাকে মেইন ইনকাম সোর্স হিসেবে ধরে শুরু করেন। আপনারা অন্যান্য যেসব কাজকর্ম আছে লাইক চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, তার পাশাপাশি এইটা করেন। এইটাকে আপনি একটা সাইড আপনার প্যাশনেট কাজ হিসেবে ধরেন। এটাকে যদি আপনি প্রচুর ভালোবাসেন, হোক যে কোনো টাইপের কন্টেন্ট, যদি সেই ভালোবাসা থেকে এটাকে শুরু করেন, তারপরে একটা সময় এসে এইটা আপনাকে এমন টাকা ইনকাম দিবে, তখন আপনি অন্যগুলোকে বাদ দিয়ে দিতে পারবেন চাইলে। ইনিশিয়ালি যারা আসলে শুধুমাত্র ইউটিউবে আসে ইনকাম করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আসে, তারা আসলে মোস্ট অফ দেম ফেইল করে। তবে আপনারা যত সহজ ভাবেন ব্যাপারটা আসলে অত সহজ নয়। পরবর্তী প্রশ্ন এমডি জাহাঙ্গীর আলম ভাই করেছেন। উনি বলছেন যে ভাই ভিডিও তৈরি করার জন্য আপনি কি ক্যামেরা লেন্স ব্যবহার করেন এবং এর দাম কত? আমি মূলত ভিডিও করার জন্য আউটডোরে যখন ভিডিও করি তখন বা ডে উইথের কন্টেন্ট গুলো ভিডিও করি এই গ্যালাক্সি ফ্লিপ 6 দিয়ে ভিডিও করি। যখন আপনারা এই যে ইনডোরের কন্টেন্ট দেখতেছেন বা যেগুলো আসলে মানে বিরল নেওয়া হয় ক্যামেরার ফুটেজ, সেগুলো মূলত আমি সনি আলফা A7C দিয়ে শুট করি। এটা মূলত একটা ফুল ফ্রেমের ক্যামেরা। এখন এটা কিনতে গেলে 1.5 লাখ টাকা বা 1,55,000 টাকা আপনারা কিনতে পারবেন। আর এর সাথে আমি দুইটা লেন্স ব্যবহার করি। একটা হলো 50mm এর লেন্স, যেটা এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমার আরেকটা আল্ট্রা ওয়াইড এর লেন্স আছে, সেটা হলো ট্যামরনের 17-28 2.8। এটার দাম হলো 80,000 টাকা। আর সাউন্ডের ইকুইপমেন্ট আছে, সব মিলিয়ে মোটামুটি 3-4 লাখ টাকার মতো আপনি ধরতেই পারেন। এরকম টাকা আসলে আমার লেগেছিল। তবে আপনারা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের কিন্তু আসলে এগুলো লাগবে না। আপনি চাইলে জাস্ট আপনার একটা স্মার্টফোন দিয়ে এবং ভালো একটা মাইক্রোফোন আপনি ব্যবহার করবেন, তাহলেই আপনার কন্টেন্টের গেমটা আপনি ঘুরাই ফেলতে পারবেন। এবং আমার এগুলো আসলে ইনিশিয়ালি ছিল, আমি এর আগে ভিডিওগ্রাফার হিসেবে কাজ করতাম, ভিডিও এডিটর হিসেবে কাজ করতাম, যে কারণে আমার ইকুইপমেন্টগুলো ছিল এবং সেইভাবে আমি আসলে শুরু করছি। তবে এত গিয়ার আপনাদের প্রয়োজন হবে না, আপনার হাতের স্মার্টফোনকেই আপনার ইউটিলাইজ করা শিখতে হবে আর কি। পরবর্তীতে আবুল হাসনাত সজীব ভাই প্রশ্ন করছেন যে ভাই আপনার ভিডিও দেখতে ভালো লাগে, প্রয়োজন না হলেও দেখি, সব সময় লাভ ইমোজি দিয়েছে। ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্যই আসলে এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আমি আসলে অনুপ্রেরণা পাই বা করে যেতে পারি। কারণ আমি একটা ভিডিও দিলে আমি জানি প্রতিদিন হয়তো একটা না একটা ভিডিও দিচ্ছি। শুধু আমি না, বাংলাদেশের সবাই ভিডিও দিচ্ছে। সবাই আসলে সবার কন্টেন্ট প্রয়োজনই দেখে না। আমাদের দেশে যারা আসলে টেক কন্টেন্ট কনজিউমার আছে, যারা আসলে প্রবাসী আছেন, সবাই আমার কন্টেন্ট দেখে। শুধু আমার না, সবারই কন্টেন্ট দেখে এবং আপনাদের এই ভালোবাসা এবং ইনথুজিয়াজমের কারণেই কিন্তু আমাদের দেশে যারা আমরা আসলে টেক কন্টেন্ট বানাই তারা টিকে আছি। সেম গোস টু মি। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি শুধু না, আমিও অন্যান্য ভিডিও দেখি, কারণ আমরা আসলে দেখতেই ভালোবাসি। কেন দেখি তা নিজেরাও জানি না। পরবর্তীতে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন করছে SM মনির ভাই। উনি বলছে ভাই আইফোন কি আসলেই অ্যান্ড্রয়েডের থেকেও সিকিউর নাকি এটা শুধু মার্কেটিং? আর অ্যান্ড্রয়েড থেকে iOS এ শিফট হলে মেইন কোন প্রবলেমটার বেশি সম্মুখীন হতে হবে? অ্যান্ড্রয়েড যে পরিমাণে ওপেন সোর্স, যে পরিমাণে ওপেন, আমাদেরকে যেভাবে কাজ করতে দেয় অ্যাপেল সেভাবে দেয় না। এখন দেখেন অ্যান্ড্রয়েডে আপনি যে কোনো অ্যাপস মড করে ব্যবহার করতে পারবেন, থার্ড পার্টি অ্যাপস আপনি নিজে এটাকে মডিফাই করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গা থেকে ফাইল ট্রান্সফার এটা সেটা করতে পারবেন। বাট অ্যাপেল এটা পারবেন না, যে কারণে অ্যাপেল বেশি সিকিউর, কারণ আপনি অ্যাপেলকে ওই লেভেলে পুশ করতে পারতেছেন না। সো অবভিয়াসলি এটা মার্কেটিং না, এরা আসলেই সিকিউর। এখন যদি আপনি অ্যান্ড্রয়েড থেকে আইফোন
আইফোনে আসেন তাহলে অনেক কিছু মিস করবেন, আবার অনেক কিছু এনজয় করবেন, সেটা আপনার অভ্যাসের ব্যাপার। যেমন আপনি যদি বিভিন্ন অ্যাপস মড করে ব্যবহার করেন, বিভিন্ন গেমস এদিক সেদিক করে ডাউনলোড করে ব্যবহার করতে চান, তাহলে আপনি আইফোনে সেটা পারবেন না। বাট আইফোনের অ্যাপস অপটিমাইজেশন যখন আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন, তখন কিন্তু অনেক কিছু আপনি এনজয় করবেন। একটা জায়গা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো যখন আপনি একটা উইন্ডোজ পিসির সাথে কাজ করেন, বা আপনার যদি উইন্ডোজ পিসি থাকে, আপনি যদি অনেক ফাইল ট্রান্সফার এদিক সেদিক করেন, তাহলে ফাইল ম্যানেজমেন্টটা নিয়ে অনেক বেশি প্যারা খাবেন। এছাড়া আরো বেশ কিছু জিনিস আছে, ওগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না। এরপরে প্রশ্ন করছেন আলিফ ভাই, উনি বলছেন যে ভাই আপনার ফেভারিট টেক ইউটিউবার কে? অনেকেই আছে, যদি একদম লিস্ট করে বলতে চাই তাহলে বলবো মিস্টার মোবাইল, আর একটা হলো বেকা ফার্সকা। এরপরে অর্ণব চন্দ্র ভাই প্রশ্ন করছেন যে ভাই টেক ইউটিউবার হতে গেলে শুরুতে কোন কোন বিষয়ের উপর ধারণা থাকতে হবে এবং কিভাবে শুরু করব? শুধুমাত্র টেক ইউটিউবার না, আপনি যে কোনো ইউটিউবার হইতে গেলে আপনার অনেকগুলো জিনিসের উপরে ধারণা থাকতে হবে। প্রথমত ইউটিউবের কন্টেন্ট কিভাবে শুট করতে হয়, কিভাবে এডিট করতে হয়। টেক কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে আপনার টেক রিলেটেড যে আইডিয়া প্রথম থেকেই থাকতে হবে, ব্যাপারটা কিন্তু একদমই ভুল। আপনি জাস্ট যে কোনো একটা নিশ নিয়ে শুরু করতে পারেন, আপনার যদি ইন্টারেস্ট থাকে। এখন আপনার আইডিয়া নেই, কিন্তু ওই ব্যাপারটাতে ইন্টারেস্টও নাই, আপনি জাস্ট একজনকে দেখলেন যে অনেক টাকা কামাইতেছে বা অনেক ফেম পাইছে, আমিও ওইভাবে টেক ইউটিউবার হইতে চাই, তাহলে হবে না। আপনার যদি ব্যাপারটার সাথে ইমোশনাল টাচ থাকে, আপনার যদি প্যাশনেট হন, তাহলে আপনি কাজ পারেন বা না পারেন ডাজেন্ট ম্যাটার। এখন ইউটিউব থেকে বা অনলাইন থেকে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, বিভিন্ন ধরনের ভিডিও স্টার্ট করা যায়। নট নেসেসারি আপনার ফোনের রিভিউ করতে হবে, আপনি জাস্ট এক জায়গাতে শুরু করেন, এরপরে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার কোন দিকে যাইতে হবে। পরবর্তী টেক রাফু প্রশ্ন করছে, যারা 2026 সালে নতুন ভাবে ইউটিউবে আসতে চান, তাদের জন্য আপনার মতামত কি এবং আপনার শুরুর দিকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? প্রথমত 2026 সালে যারা টেক কন্টেন্ট ক্রিয়েট করতে চান, তাদের জন্য দিস ইজ হাই টাইম। 4-5 বছর আগেও যে পরিমাণে বাংলাদেশের মানুষ টেক ভিডিও দেখতো, এখন আরো বেশি দেখে এবং আরো বেশি টেক মানুষ ব্যবহার করে। যে কোনো কিছু কিনতে গেলে আমরা কিন্তু এখন ইউটিউবে সার্চ দিয়ে ওইটা রিভিউ দেখতে চাই, এবং হিউজ একটা অপরচুনিটি এখানে রয়েছে। এখন আমি শুরুর দিকে কেমন এক্সপিরিয়েন্স পেয়েছি, দেখেন শুরুর দিকে এক্সপিরিয়েন্স কারোরই ভালো থাকে না। আমি শুরুতে যে পরিমাণে কষ্ট করছি, যারা স্টার্ট করে সবাই জিরো থেকে স্টার্ট করে, শুরুটা অনেক খারাপ হয়। তবে এখনো পর্যন্ত 26 সালে যারা শুরু করতে চাচ্ছেন, ভাই শুরু করে দেন। যে 1 মাস পরে করবেন, 2 মাস পরে করবেন, 1 সপ্তাহ পরে করবেন, তাহলে কোনোদিনই হবে না। জাস্ট আজকে থেকে স্টার্ট করেন যদি কন্টেন্ট করার ইচ্ছা থাকে। পরবর্তীতে রাফিউল ইসলাম ভাই প্রশ্ন করছেন, ভাই 16 ডিসেম্বরের পর কি কোনো আনঅফিসিয়াল ফোন শপে সেল করবে না বা করতে পারে, এমন কোনো সম্ভাবনা আছে কিনা? কনফিউশনে আছি, আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম ময়মনসিংহ থেকে দেখতেছেন অনেকেই, দেখেন অসংখ্য ধন্যবাদ ভাই। রফিল ভাই দেখেন 16 তারিখের পরে সব ফোনেরই দাম বেড়ে যাবে। আনঅফিসিয়াল ফোন যারা ব্যবসা ছিল তারাও ফোন বিক্রি করবে, তবে এই সময় হবে কি ফোনের দাম বেড়ে যাবে, তবে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না। 2025 সালে 26 সালে এসে যদি কেউ বলে যে সেই দেশের স্মার্টফোনের মার্কেট বা টেক মার্কেট বন্ধ হয়ে যাবে বা বন্ধ করে দেবে, এটা একদমই ভুল ধারণা, এটা অসম্ভব। কারণ স্মার্টফোন বা টেক রিলেটেড প্রোডাক্ট বর্তমানে আমাদের এটা কোনো বিলাসী প্রোডাক্ট না, এটা একটা নেসেসারি ডেইলি ড্রাইভার, এটা আমাদের লাগবেই। তবে হ্যাঁ, দাম বেড়ে যাবে, এই ব্যাপারটা নিয়ে আসলে এখনো সলিউশন হয়নি, দেখা যায় কত % ভ্যাট ট্যাক্স অ্যাড হয়। পরবর্তীতে গোল্ড উইথ টম ভাই প্রশ্ন করছেন যে ভাই উইন্ডোজ অর ম্যাক, আপনি কোনটা পছন্দ করেন আর ভিডিও এডিটরের জন্য কোনটা নেওয়া উচিত হবে? প্রথমত উইন্ডোজ এবং ম্যাকের দুই দুনিয়া। তবে আমি পার্সোনালি উইন্ডোজ চালাইছি প্রায় 12-14 বছর, তারপরে ম্যাকে শিফট হয়ে গেছি, এখন টোটালি ম্যাক আমি ব্যবহার করি। যারা ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য মূলত ম্যাক 2026 সালে বা 25 সালের এই সময় এসে বেস্ট চয়েস। আপনি যদি ভিডিও এডিটিং এর প্ল্যান করেন তাহলে আমি বলবো অবভিয়াসলি ভাই ম্যাকে চলে যান, উইন্ডোজে যান না। এরপর অদ্ভুত টেক প্রশ্ন করছে, ও অনেক ভালো কন্টেন্ট বানাই, আপনারা চাইলে ওর চ্যানেলটা দেখে নিতে পারেন। ও প্রশ্ন করছে, ভাই আমার কোশ্চেন হলো রিভিউ করতে গিয়ে সবচেয়ে ফানি ইনসিডেন্ট কোনটা ছিল, আর আপনি যদি নিজের ড্রিম স্মার্টফোন বানাতে পারেন কি কি ফিচার দিতেন? প্রথমত রিভিউ করতে যে ফানি আসলে অনেক ইনসিডেন্ট পেয়েছি, বাট যেগুলো আসলে আমি ক্যামেরাতে বলতে চাই না, ওগুলো আসলে মানে ইমোশনাল ব্যাপার হয়ে যাবে, কারণ আমাদের দেশের মানুষের সরলতা নিয়ে আমি আসলে জোকস করতে চাই না। তবে ভিডিও করতে যে একটা ইনসিডেন্ট আছে ফানি, সেটা হলো একজনের স্পিচ দিচ্ছিলাম এবং সে এত ভুলভাল বকতেছিল এবং এমন স্পিচ দিচ্ছিল আমি লিটারালি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। সেই স্পিচ দিচ্ছিল, রেকর্ড করতেছিলাম, আমি পিছনে হেসে দিয়েছিলাম, ব্যাপারটা খুব মেসড আপ, মানে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে গেছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হলো যে ড্রিম ফোন বানাইলে কি কি ফিচার দিতাম? প্রথমত আয়ার ব্লাস্টার সেন্সর দিতাম, আর ভাই টু বি অনেস্ট সিমের যে স্লট আছে এটা আমি ফালাই দিতাম। কোনো কোম্পানি এরকম ফুললি সিমে যাইতে পারেনি, অ্যাপেল গেছে, কিন্তু অ্যাপেল অন্যান্য রিজিয়নের জন্য কিন্তু এখনো ফিজিক্যাল সিম দিয়ে থাকে, যে কারণে তাদের মাদারবোর্ডকে বা ভিতরে ইন্টারনালে কিন্তু রিকনস্ট্রাক্ট করতে পারে না, যে কারণে ওই জায়গায় এখন প্লাস্টিক ঢুকাই দিয়ে রাখে। এর পরবর্তীতে বিএইচ হুরাইয়াদ আহমেদ প্রশ্ন করছে যে ভাই এই সময় দাঁড়িয়ে অনার 200 আর আইফোন 12 কোনটা নিলে ভালো হবে ক্যামেরার জন্য? এই সময় দাঁড়িয়ে যদি আমি এই দুটো ফোনের কথা বলি, অবভিয়াসলি অনার 200 বেটার হবে, আইফোন 12 এখনকার সময় অনেক পুরাতন হয়ে গেছে। এর পরবর্তীতে এনে আপন ভাই প্রশ্ন করছে যে আইফোন 13 থেকে যদি ভিভো X200 প্রোতে শিফট হই তাহলে সফটওয়্যার জনিত কি সমস্যা ফেস হইতে পারে? X200 প্রোতে শিফট যদি হন, যদি চাইনিজ ভেরিয়েন্ট হয়, নোটিফিকেশনের একটা প্রবলেম হইতে পারে, সেটা আপনি সলভ করে ফেলতে পারবেন। আর সফটওয়্যারগতভাবে প্রবলেম আপনি ফেস করবেন না, আপনি আরো
এনজয় করবেন। বিশেষ করে অ্যাপেলের থেকে অ্যান্ড্রয়েডে আসলে অনেক জায়গায় আরো বেশি ওপেন সোর্স হয়ে যায়। তবে হ্যাঁ, অ্যাপেলের যে ইকোসিস্টেমের যে ব্যাপারটা, যে স্মুথনেসের ব্যাপারটা লং টাইম ধরে, বা যে রিলায়েবিলিটি ব্যাপার থাকে, বিভিন্ন জায়গায় গেলে ফেস লকের সাথে পাসওয়ার্ডের সিনক্রোনাইজেশনের যে ব্যাপারটা, সেই জায়গাটা আপনি মিস করতে পারেন। অর্থাৎ ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে ইজ অফ ইউজের ব্যাপারটা থেকে আপনি পিছিয়ে পড়বেন। তবে ভাই, ক্যামেরাতে যে মজা পাবেন, অবভিয়াসলি আপনি এরপরে আর আইফোনে ফিরতে চাইবেন না। পরবর্তীতে ডায়নামিক প্রোডাকশন বিডি কমেন্ট করছে যে ভাই, ক্যামেরা টেস্টে ফ্ল্যাশ লাইটের পিকচার দেখান না কেন? ফ্ল্যাশ লাইট দিয়ে ক্যামেরা টেস্ট আমি দেই না, তার কারণ হলো যে ভাই, লো লাইটে যখন ছবি তুলবেন, ফ্ল্যাশ লাইট অন করে যদি একটা ছবি তুলেন, ছবিটার পুরো ইমোশন নষ্ট হয়ে যায়, পুরো লাইটিং নষ্ট হয়ে যায়। এটা খুবই বাজে একটা প্র্যাকটিস, ফ্ল্যাশ দিয়ে ছবি তোলা। এখন যদি আপনার কোনো মেমোরিজ ধরে রাখার জন্য প্রয়োজন হয় যে আমার ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলতে হবে অত অন্ধকারে, সেক্ষেত্রে আপনি তুলতে পারেন। তবে মোস্ট অফ দ্য টাইম আপনারা যদি আর্টিস্টিক বা ছবির ইমোশন ধরে রাখতে চান, তাহলে ফ্ল্যাশটা অফ করেই ছবি তুলবেন। আমি নিজেও আমার ফোনের ফ্ল্যাশ সবসময় অফ করে রাখি। পরবর্তীতে প্রশ্ন করেছেন আকাইদ আহমেদ স্বাধীন ভাই, বলছে টেক রিলেটেড কন্টেন্টে ইনকাম কেমন? রিভিউ ইউনিট প্রথম দিকে কোথায় পাবো? দেখেন, টেক রিলেটেড কন্টেন্ট না, সব কন্টেন্টটাই ইনকাম আছে, একটা সার্টেন লেভেলে আপনাকে যাইতে হবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় যে টেক রিলেটেড কন্টেন্টে ইনকাম বেশি, যদি আপনি সেই মাত্রা ছুঁইতে পারেন। রিভিউ ইউনিট কোথায় পাবেন, এই ব্যাপারটা আসলে মানে আপনার প্রশ্নও করার উচিত না, এরকম চিন্তাও করা উচিত না। কারণ এখন যারা একদম বাংলাদেশে প্রতিষ্ঠিত ইউটিউবার আছে, তারাও রিভিউ ইউনিট নিয়ে প্রবলেমে পড়ে, কারণ বাংলাদেশের মার্কেটটা আসলে এরকম। রিভিউ ইউনিটের কথা চিন্তা করেন না, আপনি জাস্ট চিন্তা করেন কিভাবে কন্টেন্ট বানাবেন, এবং কন্টেন্ট বানানো নিয়ে যদি ভোগেন, তাহলে আমি বলবো যে একজন ইউটিউবারের সব থেকে বড় দুঃখ বা সব থেকে বড় ক্রাইসিসই থাকে যে কন্টেন্ট সে কি নিয়ে বানাবে। এবং কন্টেন্ট যদি আপনি বানাইতে চান, তাহলে আমি ইনিশিয়ালি আপনাকে বলবো যে সব থেকে একদম বেসিক জিনিস থেকে শুরু করেন। আপনার আশেপাশে দেখবেন যে আপনার ফ্যামিলিতে অনেকেই ফোন চালায়, আপনার আশেপাশে বন্ধু বান্ধব আছে, এরপরে দেখবেন যে আস্তে আস্তে আপনি রিভিউ ইউনিট পেয়ে যাচ্ছেন। তবে এটা আসলে লং প্রসেস, এবং এই প্রবলেমটা সবাই সবসময় ফেস করে। এবং এর পরবর্তীতে প্রশ্ন আছে টেক এক্সপ্লোরার ওয়াইটি ভাই, কন্টেন্ট বানায়, আপনারা চাইলে ওনার কন্টেন্ট গুলো একটু দেখে নিতে পারেন। উনিও কিন্তু টেক কন্টেন্ট বানায়। তো উনি বলছে ক্যামেরার সামনে আপনার মতো কিভাবে কথা বলতে পারে। এর আগেও ভাই প্রশ্ন করছেন। তবে ভাই, ক্যামেরার সামনে কিভাবে মানে এত সুন্দরভাবে কথা বলতে হবে, এই ব্যাপারটা ডিপেন্ড করে আপনি কতদিন ধরে কন্টেন্ট বানাচ্ছেন। আপনারা যদি আমার এখান থেকে 1 মাস আগের কন্টেন্ট দেখেন, 2 বছর আগের কন্টেন্ট দেখেন, দেখবেন যে আমি রোবটের মতো ছিলাম। আস্তে আস্তে জিনিসটা পরিবর্তন হচ্ছে। আগামী 1 বছর পরে দেখা যাবে যে আমি তুষার ভাইয়ের মতো একদম রিয়েলিস্টিক ভাবে ক্যামেরার সামনে কথা বলতেছি। সো এই ব্যাপারটা আসলে ভাই টাইম লাগে, আপনি সময় দেন, হয়ে যাবে। এরপরে রবিন হোসেন ভাই প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার নাম রবিন, আপনার ভিডিওতে আমার নামটা নিবেন, আর আমি আপনার সব সময় ভিডিও দেখি, লাভ ফ্রম আত্রাই। থ্যাংক ইউ সো মাচ ভাই, নাম নিয়ে ফেলছি। এর পরবর্তীতে প্রশ্ন করছেন হাসিবুল ইসলাম, উনি ফেসবুক থেকে প্রশ্ন করছেন স্যামসাং ফোনগুলোর ব্যাটারি ড্রেন হয়, রাতে 8% চলে যায়, এমন সমস্যা হওয়ার কারণ কি মোবাইলগুলোতে? স্যামসাং গ্যালাক্সি A15 4G উনি ব্যবহার করে। দেখেন, স্যামসাং এর ব্যাটারি ড্রেন করে, শুধুমাত্র স্যামসাং না, মোস্ট অফ দা ফোনেরই আসলে ব্যাটারি ড্রেন করে, কিন্তু 8% ব্যাটারি ড্রেন হওয়াটা একটু বেশি। এখন এক্ষেত্রে ডিপেন্ড করে আপনার ফোনের সেটিং কি আছে, আপনি মোবাইল ডাটা অন রাখতেছেন কিনা, ওয়াইফাই অন রাখতেছেন কিনা, কোন কোন অ্যাপস এর নোটিফিকেশন আপনি অন করে রাখছেন। আর স্যামসাং এর ক্ষেত্রে আমি দেখছি যে এক্সিনোসে ওভারনাইটে একটু বেশি ড্রেন করে, বিশেষ করে একটু লং টাইম পার হয়ে গেলে। তো ব্যাপারটাকে আমি নরমালি দেখবো, তবে 8% একটু বেশি হয়ে যায় আর কি। এবং সর্বশেষ ডিসিএ আল মামুন হৃদয় প্রশ্ন করছেন, উনি ফেসবুকে কমেন্ট করছে যে ভাই, ফোনের অন্তত স্কোর কি কাজে লাগে? অন্তত স্কোরটা মূলত কোনো কাজে লাগে না, এটা দেখার জন্য যে একটা ফোনের প্রসেসরের ক্যাপাবিলিটি কতটুকু। তবে এই জিনিসটাও কিন্তু ফ্যাব্রিকেট করা যায়, বাট স্টিল এখনো পর্যন্ত এটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় এই অন্তত স্কোরকে। সো এটাই ছিল মূলত আজকের কিউএনএ। আমি জানি অনেকের প্রশ্ন আমি মিস করে গেছি, ভিডিওটা হয়তো অনেক লম্বাও হইতে পারে, তার জন্য দুঃখিত। এখন থেকে আই হোপ যে নেক্সট উইকে বা প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ ভিডিও থাকবে, তখন ভিডিওটা আর শর্ট হবে, সবার প্রশ্ন আস্তে আস্তে উত্তর দিতে পারবো। যদি ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে আমি বলবো আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেটা একটু জয়েন হয়ে নিয়েন। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।